জয়গুরু, বন্দে পুরুষোত্তম। এর আগের দিনের ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম যে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের সঙ্গে যে সমস্ত বিখ্যাত মানুষজন তৎকালীন ভারতবর্ষ এবং বাংলাদেশের যে সমস্ত বিখ্যাত ব্যক্তিত্বরা দেখা করতে এসেছিলেন, সেই লিস্ট বা সেই তালিকা এতটাই বড় যে সেটা বিভিন্ন ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে আমাকে তুলে ধরতে হচ্ছে। আজকে যে বিশিষ্ট ব্যক্তিবর্গের কথা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি, এনারা শুধুমাত্র যে ভারতবর্ষের রাজনৈতিক প্রেক্ষাপটেই গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন তা কিন্তু একদমই নয়। তাছাড়াও রাজনীতির সীমা পেরিয়েও এদের নাম এবং এদের ব্যক্তিসত্তা সমগ্র ভারতবর্ষ এবং বাংলাদেশে বিখ্যাত হয়েছিল। স্বনামধন্য সেই দুজন ব্যক্তি ছিলেন আমাদের সবার প্রিয় দেশবন্ধু চিত্তরঞ্জন দাস এবং মহাত্মা গান্ধী, যিনি জাতির জনক। কিভাবে এই দুই বিশিষ্ট ব্যক্তিবর্গ ইনারা শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের সান্নিধ্যে এসেছিলেন, সেটাই আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। এখন যে বিশেষ জায়গাটা আমি আপনাদেরকে পড়ে শোনাবো সেটা হচ্ছে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস প্রথম যখন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের কথা শুনেছিলেন, তখনও উনি দীক্ষা নেননি শ্রী শ্রী ঠাকুরের, অর্থাৎ তখনও উনি সৎসঙ্গী হননি। তার আগেই উনি আমাদের ঠাকুর শ্রী শ্রী অনুকূলচন্দ্রের নাম শুনেছিলেন এবং সেই নাম শোনার যে প্রেক্ষাপট সেটা ঠিক কেমন হয়েছিল তখন, সেটাই আমি এখন আপনাদের সামনে পড়তে চলেছি। শুনুন। চিত্তরঞ্জন তখন তাহার ভবানীপুরের বাড়িতে বাস করেন। দেশে অসহযোগ আন্দোলনের ধুম পড়িয়া গিয়াছে, নেত্রীগণ সকলেই মহাব্যস্ত। সৎসঙ্গে তখন ওয়াইন্ড পাওয়ার ডাইনামো নামে একটি যন্ত্র আবিষ্কৃত হইয়াছে। ওয়াইন্ড পাওয়ার ডাইনামো বলে একটি যন্ত্র তখন সৎসঙ্গে আবিষ্কৃত হইয়াছে। ইহা সাহায্যে বায়ুমণ্ডল হইতে বিনা খরচায় তড়িৎ শক্তি সংগ্রহের ব্যবস্থা হইয়াছে। এত বড় একটা আবিষ্কার তখনকার দিনের সময় দাঁড়িয়ে সৎসঙ্গে হয়েছিল, এত বড় একটা আবিষ্কার। চিত্তরঞ্জন দেশবাসীর যথার্থ বন্ধু ছিলেন। লুপ্তপ্রায় কুটির শিল্পের পুনরুদ্ধার এবং বৈজ্ঞানিক গবেষণার সাহায্যে জাতীয় উন্নতি সাধন বিষয়ে তাহার উৎসাহের অভাব ছিল না। উক্ত যন্ত্রটি নির্মাণ কার্যে সাহায্য লাভের আশায় সৎসঙ্গের কতিপয় কর্মী তাহার সহিত সাক্ষাৎ করিতে গিয়াছিলেন। কথা প্রসঙ্গে সৎসঙ্গের কথা এবং শ্রী শ্রী ঠাকুরের কথা উঠতেই নিজ হইতেই বিশেষ আগ্রহ সহকারে দেশবন্ধু বলিলেন, তিনি কি সেই অনুকূল ঠাকুর যার কথা আমি বারিনের কাছে কত শুনেছি? তার সঙ্গে সাক্ষাৎ করবার যে আমার অনেক দিনের স্বাদ রয়েছে। শ্রীযুক্ত বারীন্দ্র কুমার ঘোষ, ইনি ছিলেন শ্রী অরবিন্দের কনিষ্ঠ ভ্রাতা, অর্থাৎ ঋষি অরবিন্দ যার কথা আমরা শুনেছি, তার কনিষ্ঠ ভ্রাতা ছিলেন বারীন্দ্র কুমার ঘোষ। এনার কাছেই দেশবন্ধু প্রথম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের কথা শুনেছিলেন। দ্বীপান্তর হইতে ফিরিয়া আসিয়া তিনি কিছুদিন সৎসঙ্গে থাকিয়া শ্রী শ্রী ঠাকুরের সঙ্গ করিয়াছিলেন এবং দেশবন্ধুর পৃষ্ঠপোষিত নারায়ণ পত্রিকায় পাবনার মধুচক্র নামে একটি প্রবন্ধ লিখিয়া শ্রী শ্রী ঠাকুরের আদর্শ এবং কার্যাবলীর সম্বন্ধে আলোচনা করিয়াছিলেন বারীন্দ্র কুমার ঘোষ। দেশবন্ধুর সহিত সৎসঙ্গের কর্মীগণের সাক্ষাতের সময় শ্রী শ্রী ঠাকুর কলিকাতায় হরিতকি বাগান লেনে অবস্থান করিতেছিলেন। তাহার আগমনে লোকের অত্যন্ত ভিড় হওয়ায় মানিকতলায়ও একটি বাড়ি ভাড়া করা হইয়াছিল। শ্রী শ্রী ঠাকুরের কথা জিজ্ঞাসা করিতে করিতে দেশবন্ধু যখনই জানিতে পারিলেন যে তিনি উপস্থিত কলিকাতাতেই আছেন, তাহার কি আগ্রহ শ্রী শ্রী ঠাকুরকে দেখিবার জন্য। দেশবন্ধু তাড়াতাড়ি চেয়ার হইতে উঠিয়া দাঁড়াইলেন এবং এক নিঃশ্বাসে এই কথাগুলি বলিয়া ফেলিলেন, এখানে তিনি? বাড়ির নম্বর কত? কোন রাস্তায়? আজই আমি তার সঙ্গে সাক্ষাৎ করব। সেদিন আর কথাবার্তা হইল না। পরের দিন সিরাজগঞ্জ কনফারেন্সে দেশবন্ধু সভাপতি হইয়া যাইতেছেন, সে কারণে প্রত্যুষেই সৎসঙ্গ বাড়িতে সংবাদ পাঠাইলেন যে সিরাজগঞ্জ হইতে ফিরিয়া আসিয়াই তিনি শ্রী ঠাকুরের সহিত সাক্ষাৎ করিবেন। ইহার 5-6 দিন পরে একদিন সন্ধ্যাবেলায় চিত্তরঞ্জন মানিকতলার বাসায় শ্রী ঠাকুরের সহিত সাক্ষাৎ করিতে আসেন। সেদিন বাড়িতে তুমুল কীর্তন চলিতেছিল। নির্জনে সুবিধামতো কথাবার্তা বলিবার জন্য তাহাকে দোতলায় ছাদে লইয়া যাওয়া হইল। সেখানে শ্রী শ্রী ঠাকুর একখানা মাদুরের উপর শইয়াছিলেন। দেশবন্ধুকে দেখিয়াই শ্রী শ্রী ঠাকুর তাহার স্বাভাবিক সুমধুর দাদা সম্বোধনে তাহাকে নিজের কাছে বসাইলেন এবং কুশল প্রশ্নাদি করিলেন। উভয়ের মধ্যে নানা কথাবার্তা চলিতে লাগিল। অসহযোগ আন্দোলন, চরকা, খদ্দর এবং মহাত্মাজি সম্বন্ধে কত কথা হইল। দেশবন্ধু বলিলেন, নন কোঅপারেশনের জন্য অনেক খাটতে হয়েছে। শ্রী ঠাকুর জিজ্ঞাসা করিলেন, নন কোঅপারেশন কি আরম্ভ হল?
দেশবন্ধু উত্তরে বলিলেন, সত্য কথা বলতে কি, অসহযোগ আন্দোলন প্রকৃত প্রস্তাবে এখনো আরম্ভ হয় নাই। শ্রী ঠাকুর বলিলেন, এরূপ আন্দোলন পাশ্চাত্য দেশেরই যোগ্য, এদেশের লোকের ইহা প্রকৃতিগত নয়, তাই বোধহয় লোকে ইহা নিতে চায় না। চাণক্যের নীতি এদেশবাসীর পক্ষে উপযুক্ত, চাণক্যই এদেশের আদর্শ রাজনৈতিক। দেশবন্ধু বলিলেন, দেশের অর্থ বিদেশে চলে যাচ্ছে, তাই ইহাকে বাধা দেবার জন্য এই আন্দোলনের কতটা সার্থকতা আছে বলে অনেকে মনে করেন। আমার কিন্তু এই আন্দোলনে মোটেই আস্থা নেই। মহাত্মাজির কথায় আকৃষ্ট হয়ে 1 বৎসর তার নির্দেশ মতো কাজ করতে রাজি হয়েছিলাম, কিন্তু নিরাশ হয়ে বৎসরান্তে ইহা ছেড়ে দিয়ে স্বরাজ্য দল গঠন করেছি। চরকা এবং খদ্দরেও যে দেশোদ্ধার হবে সে সম্বন্ধে আমার তেমন বিশ্বাস নেই। ইহাতে লোকের যৎসামান্য অর্থাগমের একটা উপায় হতে পারে, এই মাত্র। সঙ্গে সঙ্গে শ্রী ঠাকুর বলিলেন, শুধু খদ্দরে বিশেষ কিছুই হবে না। আজকাল কর্মীরা অনেকেই জেলে যান, তাতেও কোনো ফল হবে বলে আমার মনে হয় না। তারপর ইংরেজ এমন শক্তিহীন নয় যে খদ্দর পড়লেই বা জেলে গেলেই তারাও ভয় দেশ ছেড়ে দেবে। আর দেখুন, জেলে গেলে ক্ষতি বই লাভ নেই, তাতেই মানুষের মনুষ্যত্ব নষ্ট হয়, স্বাস্থ্য ও শক্তির অপচয় হয়। কথাগুলো কতটা প্র্যাকটিক্যাল এবং এই কথাগুলো সেই সময় দাঁড়িয়ে শ্রী ঠাকুর দেশবন্ধুকে বলেছিলেন প্রথম আলাপেই। দেশবন্ধু উৎকর্ণ হইয়া শুনিতে লাগিলেন। শ্রী ঠাকুর বলিয়া যাইতে লাগিলেন, ইংরেজ এদেশে এসেই সেবা দ্বারা লোকের অন্তর জয় করেছিলেন। আমরাও যদি দেশবাসীর দুঃখ দৈন্য অন্তরের সহিত বুঝে তা দূর করবার জন্য আপ্রাণ চেষ্টা করি, আর সেই করার ফলে যখন সকলে ইংরেজের চেয়ে আমাদের সেবার দান বেশি বলে অন্তরে অন্তর অনুভব করবে, তখনই স্বরাজ আপনি এসে উপস্থিত হবে। ইংরেজরা এদেশে তাদের কমার্স অ্যান্ড কালচার নিয়ে এসেছিলেন। কমার্স দিয়ে তারা দেশবাসীর নিত্যনৈমিত্তিক যাবতীয় অভাব অভিযোগ খুব কম খরচে দূর করতে লাগলেন, আর মিশনারিগণ সর্বত্র বিদ্যালয় স্থাপন করে নিজেরা পুস্তক লিখে এবং নিজেদের প্রেসে তা ছাপিয়ে একরকম বিনামূল্যেই জনসাধারণের মধ্যে জ্ঞান প্রচারে মনোযোগী হলেন। দেশবাসী দেখল ইংরেজের মতো সুহৃদ আর নাই। বাস্তবিকই সেবা ছাড়া দেশের জয়ের অন্য কোনো উপায় নাই। সেবা দিয়ে মানুষের যত কিছু অভাব সব দূর করে তাদিগকে সুস্থ রাখা এবং উন্নত করাই আমার মতে শ্রেষ্ঠ রাজনীতি, যার বড়ই অভাব বর্তমান সময় দাঁড়িয়ে। দেশের প্রচলিত রাজনীতি দেশবন্ধুরও ভালো লাগিত না। উপায়ন্তর ছিল না বলিয়া বাধ্য হয়েই তিনি তাহাতে যুক্ত রহিয়াছিলেন। উপযুক্ত লোকাভাবে এই দায়িত্ব অন্য কাহারও হাতে তুলিয়া দিয়া নিজে যে সরিয়া দাঁড়াইবেন সে পথ ছিল না। দেশে যে সত্যি সত্যি আজ মানুষের অভাব, আর সেই জন্যই যে কোনো কাজে অগ্রসর হইতেছে না, এ কথা উল্লেখ করিয়া শ্রী ঠাকুর বলিতে লাগিলেন, দেশে উপযুক্ত মানুষ হবে কি করে? সমাজের আজ কি ঘোর দুর্দশা, ইহা যে একেবারে পচে গিয়েছে। কোনো পরিবারেই স্বামী স্ত্রীতে প্রণয় নাই, ঘরে ঘরে শিশু মৃত্যু, সর্বত্র ঘোর অশান্তি। আমাদের উন্নতির অন্তরায়গুলি দূর করতে হবে। লক্ষ্য যদি ঠিক হয় তখন যাওয়া। সে চিত হয়েই পারি, কাত হয়েই পারি, সাঁতার দিয়েই পারি, আর বুকে হেঁটেই পারি। এই জন্য আগে লক্ষ্য স্থির হওয়া দরকার। আমাদের প্রথম লক্ষ্যই হবে ওই মানুষ চাই, দেশে যাতে সুসন্তান হয় তাই করতে হবে। তারপর শ্রী ঠাকুর বলিলেন, আপনারা নিম্নজাতির জলচল করা ইত্যাদি যে আন্দোলন করছেন, ওটা এখন এই বাংলাদেশে আর তত বেশি দরকারি নয়। ও তো প্রায় চল হয়েই গেছে। এখন তো প্রায় সকলেই সকলের হাতে জল খায়। তার চেয়ে বেশি দরকার হচ্ছে বিবাহ সম্বন্ধে রিফর্ম আনা। বিবাহ সমস্যাটা যদি সলভ করা যায় তবে সুসন্তান হবে, তখন আর দেশে কর্মীর অভাব হবে না। ভালো সন্তান জন্মাতে হলে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসার ইন্টেন্সিটি ও কন্টিনিউইটি থাকা চাই। ভালোবাসার ইন্টেন্সিটি থাকলে সন্তানের লংজিভিটি বেড়ে যায়। শ্রী ঠাকুর আরও বলিলেন, আবার বাল বিধবাদিগের বিয়ে হওয়া উচিত। অর্থাৎ আমাদের বিদ্যাসাগর উনি যে বিধবা বিবাহ প্রথা চালু করেছিলেন সেটা সমর্থনে ঠাকুর বলছেন, আবার বাল বিধবাদিগের বিয়ে হওয়া উচিত। যে নিজেকে বিধবা বলে জানে, স্বামীকে যে অ্যাকসেপ্ট করেছিল তার বিয়ে হওয়া উচিত নয়, কিন্তু যার হয় নাই অথচ বিয়ে করতে চায় তার বিয়ে হওয়া উচিত। আর উপযুক্ত পাত্র না পেলে আজীবন কুমারী থাকাও ভালো। পাত্রপাত্রী যদি অ্যাকর্ডিং টু চয়েস বিয়ে করতে পারে তবেই ভালো হয়। এখনকার মতন গরুদান ঘটিদান গোছের বিবাহ আর না থাকাই সঙ্গত। ওইরূপ বিবাহ হলে স্বামী স্ত্রীর মধ্যে প্রেম বেশি গাঢ় হবে এবং তার থেকে যে ইস্যু পাওয়া যাবে তারা খুবই সুস্থ সবল এবং বুদ্ধিমান হবে। এইরূপ এখন করতে পারলে 20-25 বৎসর পরে এমন কতগুলি ব্রেনওয়ালা মানুষ পাওয়া যাবে যারা দেশের সত্যিকারের কাজ করতে পারবে, ইত্যাদি কত কথাই শ্রী ঠাকুর আলোচনা করিলেন। দেশবন্ধু অবাক বিস্ময়ে শ্রী ঠাকুরের কথিত বাণীগুলি অন্তরের সবটুকু শ্রদ্ধা এবং আগ্রহ সহকারে শুনিয়া যাইতে লাগিলেন। মাঝে মাঝে তাহার পদমণ্ডল আশার উজ্জ্বল আলোকে দীপ্তিমান হইয়া উঠিতে লাগিল।
জাতির ভবিষ্যৎ কল্যাণ কিসে হইবে তাহা সুনিশ্চিত জানা না থাকায় এতদিন আন্দোলন চালাইতে পদে পদে নিজেকে কিরূপ বিপন্ন বোধ করিয়াছেন, দেশবন্ধু অবশেষে তাহাই শ্রী ঠাকুরের কাছে অকপট হৃদয়ে প্রকাশ করিয়া কত দুঃখ করিলেন। এই কথা শুনিয়া শ্রী ঠাকুর কহিলেন, দেখুন দাসদা, যিনি আদ্যান্ত সবটাই দেখেন এমন একজন দ্রষ্টা পুরুষ পিছনে না থাকলে কোনো কাজেই কেহ সফলকাম হতে পারে না। শ্রীকৃষ্ণ সারথী ছিলেন বলেই নানা সমস্যা সংকুল ভারত যুদ্ধে বড় বড় মহারথীদিগকে পরাস্ত করেও অর্জুন জয়ী হতে পেরেছিলেন। রামদাস ছিলেন তাই প্রবল পরাক্রান্ত মোগল সম্রাটের সঙ্গে লড়াই করে শিবাজী বিরাট মহারাষ্ট্র জাতি গঠন করতে পেরেছিলেন। চন্দ্রগুপ্তের বিশাল সাম্রাজ্য স্থাপনও চাণক্যের জন্যই। আবার দেখতে পাই রানা প্রতাপ সিংহ এত বড় স্বার্থত্যাগী স্বদেশপ্রেমিক বীর হয়েও শুধু চালকের অভাবে কোনো কৃতকার্যতা লাভ করতে পারেন নাই। দারুণ ব্যর্থতার বোঝা নিয়েই জীবনটা কাটিয়ে দিলেন। শ্রী ঠাকুরের কথাগুলি দেশবন্ধুর মনে কেমন এক উদ্দীপনা সৃষ্টি করল। উৎকণ্ঠার সহিত আবেগ ভরে তিনি বলিয়া উঠিলেন, তাহলে আমায় কি করতে হবে বলে দিন। দেশবন্ধু, যিনি তখন সারা ভারতবর্ষের একজন পরিচিত ব্যক্তিত্ব, তিনি শ্রী ঠাকুরকে বলছেন, তাহলে আমায় কি করতে হবে বলে দিন। শ্রী ঠাকুর বললেন, এই সকল সংস্কারের জন্য শক্তি নিয়ে কাজে লাগুন। চিত্তরঞ্জন, শক্তি আমায় কে দেবে? শ্রী ঠাকুর, যে মুহূর্তে আপনার ভালোবাসাখানা তার উপর পড়বে সেই মুহূর্তেই শক্তি এসে যাবে। তাকে ধরে খুব নাম করতে হয়, তাতে যুক্ত হলেই শক্তি পাওয়া যায়। শ্রী ঠাকুরের কথা শুনিয়া চিত্তরঞ্জন ব্যাকুল কণ্ঠে বলিলেন, আমার কি হবে? শুনিবা মাত্রই শ্রী ঠাকুর দৃপ্ত কণ্ঠে উত্তর করিলেন, এখনই হবে, এই জন্মেই, এই জেত চাই। পরম পিতাকে ডাকুন, শিবাজির মতন হওয়া চাই। ভাবনা কি? তবে নাম করা চাই, আর এতে তো লোকসান নাই দাসদা। এই যে বলে, হত বা প্রাপসসি স্বর্গাং জিতওয়া বা ভোগসসে মহিম। দেশবন্ধু, নাম তো অনেক করেছি, কিন্তু ফল তো কিছু পেলাম না। শ্রী ঠাকুর, কি নাম করতে হয়, কিভাবে করতে হয় তা শুনে নিতে হয়, আর তাই নিয়ম মতো ঠিক ঠিক চালাতে হয়। দেশবন্ধু নাম দীক্ষা গ্রহণের জন্য তীব্র ব্যাকুলতা প্রকাশ করতে লাগিলেন। শ্রী ঠাকুর তাহাকে জননী দেবীর নিকট হইতে সকল বিষয় যথাযথ জানিয়া লইবার জন্য বলিলেন। অর্থাৎ যখন দেশবন্ধু নাম দীক্ষার জন্য খুব ব্যাকুল হয়ে উঠেছিলেন, তখন ঠাকুর তাহাকে মাতা মনমোহিনী দেবীর কাছে পাঠিয়েছিলেন। জননী দেবী তখন অন্য ঘরে ছিলেন। দেশবন্ধু তাহার নিকট উপস্থিত হইয়া দীক্ষা গ্রহণের আকুল প্রার্থনা নিবেদন করিলেন। অর্থাৎ এরপরে যে প্রসঙ্গতে আমরা যাচ্ছি সেটা হচ্ছে দেশবন্ধুর দীক্ষা গ্রহণ প্রসঙ্গ। দেশবন্ধুর কথা শুনিয়াই জননী দেবী বলিয়া উঠিলেন, তোমরা বড় লোক, আমাদের কাছে নাম নেওয়া কি তোমাদের শোভা পায়? বড় লোকদের আমার আর বিশ্বাস হয় না। তারা মনে করে ভগবানকেও তার অনুগ্রহ করে। এই তো সেদিন পাল বলছিল, সৎসঙ্গে এসে সে সৎসঙ্গকে কৃতার্থ করেছে। মায়ের কথা শুনিয়া দেশবন্ধু কাতর স্বরে বলিতে লাগিলেন, মা, আমি পাপী, আমার উপর দয়া হবে না তা তো জানি। আমি নিতান্ত অনুপযুক্ত। জগন্নাথ সবাইকে দয়া করেন, আমি শুধু তার দয়া লাভে বঞ্চিত। জগন্নাথের মন্দিরে কতজনই যায়, আমি কিন্তু অভিমানে কোনোদিন প্রবেশ করি নাই। দেশবন্ধুর সরল অকপট বচন শুনিয়া জননী দেবী বলিলেন, কতজনকেই দেখেছি, সবাই নাম নেয়, 2 দিন পরে ছেড়ে দেয় আর বলে ওতে কিছু হয় না, আর নিন্দা করে। তুমি এত বড় লোক, দেশময় তোমার নাম যশ, কত লোক নেতা বলে তোমায় মান্য করে। তুমি হয়তো মনে করো তুমি এখন থেকে নাম গ্রহণ করে সৎসঙ্গকে চরিতার্থ করছো। এমন ভাব থাকলে তোমার নাম নিয়ে কাজ নাই বাবু। যদি সৎসঙ্গের ভাবধারা পরমপিতা হতেই এসে থাকে, একথা সত্য হয়, তবে তা গ্রহণ করলে নিজেরই তো লাভ বেশি। কৃতার্থ হলে সেই হয়েছে যে এই নাম পেয়েছে। এইবার দেশবন্ধু বিনয় সমন্বিত দৃঢ়তার সঙ্গে বলিলেন, মা, চিত্তরঞ্জন যখন যা গ্রহণ করেছে তা ভেবে চিন্তেই করেছে। সে একবার যা ধরে তার শেষ না দেখে ছাড়ে না। কত বড় একটা কথা, আমি আবার পড়ছি এই জায়গাটা। মা, চিত্তরঞ্জন যখন যা গ্রহণ করেছে তা ভেবে চিন্তেই করেছে। সে একবার যা ধরে তার শেষ না দেখে ছাড়ে না। মা তাহার নিষ্ঠা, আগ্রহ এবং ব্যাকুলতায় পরম সন্তুষ্ট হইলেন। দুইজনে আরও কত কি কথাবার্তা হইল। মায়ের কাছে সাধারণ প্রণালী জানিয়া লইয়া দেশবন্ধু চিত্তরঞ্জন সেই রাত্রেই, অর্থাৎ 1331 সনের 31শে জ্যৈষ্ঠ, সেই রাত্রেই দীক্ষা গ্রহণ পূর্বক শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে শ্রী গুরুপদে বরণ করিয়া বাড়ি ফিরিলেন। 2-3 দিন পরেই দেশবন্ধু আবার আসিলেন মানিকতলার বাসায় শ্রী ঠাকুরের সঙ্গে সাক্ষাৎ করিতে। বাংলার দৈন্যপীড়িত গ্রামগুলির সর্বাঙ্গীন উন্নতি সাধন সম্বন্ধে কত কথা হইল।
মনোবিজ্ঞানসম্মত সাধন ভজনের দ্বারা মনঃশক্তি অর্জনের বলে কিভাবে সহজে একাগ্রতা লাভ করা যায়, জীবনকে উন্নত আদর্শে গড়িয়া তুলিয়া ইচ্ছাশক্তি বৃদ্ধি করা যায় ও চরিত্র সবল করা যায়, ছেলে মেয়ে দিগকে কি প্রণালীতে শিক্ষা দিলে বিদ্যার সঙ্গে তাহাদের চিত্তগৌরব ফুটে উঠিতে পারে, যাহাতে তাহারা সত্যিকারের আদর্শ মানুষ হইতে পারে, কি পদ্ধতিতে সমাজ সংস্কারের কার্য চালাইলে অচিরে জাতিটা শক্তিমান, চরিত্রবান, কর্মকুশল, আদর্শপ্রাণ জনগণে সমৃদ্ধ হইয়া উঠিতে পারে, কুটির শিল্পের প্রবর্তন দ্বারা কিভাবে দেশের জনসাধারণকে শিক্ষাকর্মে পারদর্শী ও কর্মঠ করিয়া তুলিয়া দেশের অভাব অভিযোগ দূর করা যাইতে পারে, বৈদ্যুতিক শক্তি চালিত ছোট ছোট ইঞ্জিনের সাহায্যে স্বল্প খরচে দ্রব্যজাত উৎপাদন করিয়া কিভাবে নানা উপায় দেশে অর্থাগমের সুব্যবস্থা করা যাইতে পারে, গ্রামে গ্রামে ক্ষুদ্র ক্ষুদ্র ব্যাংক স্থাপন করিয়া কিভাবে দরিদ্র কৃষককুলে সাহায্য করা যাইতে পারে, এক কথায় কি উপায় দেশবাসীকে অত্যল্প কালের মধ্যে স্বাস্থ্যে, চরিত্রে, কর্মনৈপুণ্যে, সম্পদে সর্বতভাবে প্রাণ প্রাচুর্যে সজীব করিয়া তোলা যায় ইত্যাদি কত কথাই তাহার হইল শ্রী ঠাকুরের সঙ্গে। বিদায়কালে তিনি বলিয়া গেলেন, আমি শীঘ্রই ফরওয়ার্ড পত্রিকায় পল্লী সংগঠন কার্য আরম্ভ করব বলে ঘোষণা করে দিব। কয়েকদিন পরেই তাহার সংকল্পিত সেই পল্লী সংগঠনের কথা তিনি সংবাদপত্রে প্রকাশ করিলেন এবং অতঃপর ইহাই যে তাহার জীবনের প্রধান ব্রত হইবে তাহাও প্রচার করিয়া দিলেন। তখন কথা প্রসঙ্গে দেশবন্ধু একদিন বলিয়াছিলেন, আমার ইচ্ছা করে রাজনীতির এই সকল ঝঞ্ঝাট ছেড়ে দিয়ে আশ্রমে গিয়ে নতুন করে পল্লী সংস্কারের কাজে মন দিই। ইহার কিছুদিন পরেই কার্যপ্রদেশে দেশবন্ধু বম্বে যাত্রা করেন এবং তথা হইতে ফিরিয়া আসিয়াই শ্রী ঠাকুর দর্শনে তিনি পাবনা আশ্রমে যাইবেন এরূপ মনস্থ করেন। তখন তাহার পুত্র চিররঞ্জনও সস্ত্রীক দীক্ষা গ্রহণ করেছিলেন, অর্থাৎ দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের পুত্র চিররঞ্জন এবং তার স্ত্রী এরাও সৎসঙ্গী ছিলেন। দেশবন্ধু তাহাদিগকে সপরিবারে আশ্রমে পাঠাইয়া দেন। কিছুকাল অতিবাহিত হইল। শ্রী ঠাকুর তখন নিম্নোক্ত চিঠিখানি দ্বারা দেশবন্ধুকে আশ্রমে যাওয়ার জন্য তাহার আগ্রহাকুল আবদার জ্ঞাপন করেন। যথা, ঠাকুর যে চিঠি লিখেছিলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাসকে, সেই চিঠিটি ছিল, দেশবন্ধু দাসদা আমার, অনেক দিন দেখিনি দাদা আপনাকে, মাঝে মাঝে বড্ড দেখতে ইচ্ছা করে, দেখবার প্রলোভনটা থামিয়ে দিতে কিছুতেই ইচ্ছা করে না। শুনলেম আপনি ফরিদপুর আসছেন, ফরিদপুর আর পাবনা বেশি দূর নয় গো, আপনার কি আমার কাছে আসতে খুব কষ্ট হবে দাসদা? আমার কিন্তু বড় ইচ্ছা করে গোটা কতদিন আপনাকে নিয়ে স্ফূর্তি করি, পরম পিতার দয়ায় তাতে বোধহয় আপনারও শরীর ভালো হবে। আপনি এলে সুশীলদারও সুখী হবেন, সবাই সুখী হবে, এদের বহু কষ্টের প্রতিষ্ঠানগুলিও ধন্য হবে দাদা। কত নিন্দা, কত কলঙ্ক, কত অনটন অপবাদের পাহাড় ঠেলে অকৃতজ্ঞতার নদী সাঁতরিয়ে এগুলি করেছেন এরা। আপনি এলে সার্থক হবে, আনন্দে উৎফুল্ল হয়ে উঠবে, বুকে আগুন চাপা দিয়ে কাজে লেগে যাবেন এরা বোধহয়। মহাত্মাজিও নাকি বাংলা ভ্রমণে বেরুচ্ছেন, তাকে এখানে আসবার অনুরোধ করার এমন সাহস আমার নাই, আর কাহারও এখানে আছে কিনা জানি না। আপনার দয়া যদি তাকে আনতে পারেন। আমি জানি দাদা আপনাদের কাছে চিঠি লিখবারই উপযুক্ত নয়, তবে আপনি এই আমার সাহস, আর যেই হই বা যাহাই হই সবারই গর্ব আপনি, আমার তো নিতান্তই তাই, আমার আরও করে। শুনেছিলাম মাঝে শরীরটা আপনার একটু ভালোই হয়েছিল, আবার জ্বর হয়েছিল, এখন কেমন আছেন দাদা? ভোম্বল ও আমার মায়েরা বোধহয় পরমপিতার কৃপায় শারীরিকভাবে ভালোই আছেন। আমার আন্তরিক জানাবেন দাদা, আপনারই দিনু ভাই আমি। এই চিঠি তখন শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র দেশবন্ধু চিত্তরঞ্জন দাসকে লিখেছিলেন পাবনা ভ্রমণের জন্য, এবং উনি গিয়েও ছিলেন এবং সেখানে অনেকটা সময় অতিবাহিত করেছিলেন। এরপর আমরা যে প্রসঙ্গে আসতে চলেছি সেটা হচ্ছে আমাদের মহাত্মা গান্ধীর প্রসঙ্গে। মহাত্মা গান্ধী উনি প্রথমে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের কথা শুনেছিলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের মুখ থেকে, এবং সেই কথা শুনবার পর কিভাবে উনি শ্রী ঠাকুরের প্রতি আকৃষ্ট হলেন এবং সৎসঙ্গের প্রতি আকৃষ্ট হয়ে উনি পাবনা ভ্রমণ করেছিলেন, সেই প্রসঙ্গটা এখন আমি আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। 1925 সনের মে মাসের মধ্যে দেশবন্ধু চিত্তরঞ্জন পাবনা সৎসঙ্গ আশ্রম হইতে সস্ত্রীক দার্জিলিং গমন করিলে পর মহাত্মা গান্ধীও তথায় গিয়া কিছুকাল তাহার সহিত বাস করিয়াছিলেন। অর্থাৎ মহাত্মা গান্ধীও দার্জিলিংয়ে গিয়ে দেশবন্ধুর সঙ্গে বাস করেছিলেন কিছুটা সময়। শ্রী শ্রী ঠাকুরের সংস্পর্শে আসা অবধি দেশবন্ধু তাহার চরিত্র মাহাত্ম্যে এমনই মুগ্ধ হইয়াছিলেন যে তৎকালে তিনি অহরনিশ শ্রী শ্রী ঠাকুরের কথা লইয়াই থাকিতেন।
মহাত্মাজির নিকটও শুনিয়াছি দেশবন্ধু তখন সর্বক্ষণ তাহার কাছে কেবলই শ্রী শ্রী ঠাকুর সম্বন্ধে নানা গল্প করিতেন আর বলিতেন। পৃথিবীতে অনেক লোকই দেখেছি, কিন্তু শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের মতন সর্ববিষয়ে এমন অসাধারণ শক্তি সম্পন্ন অপূর্ব প্রেমিক কর্মী আর কোথাও দেখি নাই। দেশবন্ধুর মৃত্যুর পর মহাত্মাজি নিজেও বলিয়াছেন, শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের সঙ্গলাভ করিবার পর দেশবন্ধুকে যেমন মিষ্টি লাগিয়াছে এমন আর পূর্বে দেখি নাই। শ্রী শ্রী ঠাকুর সম্বন্ধে কি উচ্চ ধারণই না তাহার ছিল। দেশবন্ধুর মৃত্যুর পর মহাত্মাজি তাহার ইয়ং ইন্ডিয়া পত্রিকায় 1925 সনের জুলাই সংখ্যায় অ্যাট দার্জিলিং শীর্ষক একটি প্রবন্ধ প্রকাশ করিয়া দার্জিলিংয়ে অবস্থানকালে দেশবন্ধুর সহিত তাহার তৎকালীন আলোচনা প্রসঙ্গ লিপিবদ্ধ করিয়াছিলেন। প্রবন্ধটি তখন বাংলার প্রায় সকল প্রধান ইংরেজি পত্রিকাতেই উদ্ধৃত হইয়াছিল। শ্রী শ্রী ঠাকুর সম্বন্ধে দেশবন্ধু মহাত্মাজির নিকট যে সকল কথা আলাপ আলোচনা করিতেন তাহা উল্লেখ করিতে গিয়া এক স্থানে তিনি দেশবন্ধুর নিম্নোক্ত উক্তিটি উদ্ধৃত করিয়াছিলেন, যথা, I have learned from my Guru, my spiritual guide, the value of truth in all our dealings. I want you to live with him for a few days at least. Your need is not the same as mine, but he has given me strength I did not possess before. I see things clearly which I saw dimly before. দেশবন্ধু মহাত্মাজির নিকট বলিয়াছিলেন, আমাদের জীবনে সত্যের মর্যাদা কতটুকু তাহা আমি আমার গুরুদেবের নিকট হইতে শিক্ষা করিয়াছি। আমি ইচ্ছা করি অন্তত কিছুদিন আপনি তাহা সঙ্গ করুন। আমার যাহা প্রয়োজন তাহা আপনার নহে, কিন্তু তিনি আমাকে এমন শক্তি দান করিয়াছেন যাহা পূর্বে আমার ছিল না। যে সকল জিনিস আমি পূর্বে অস্পষ্ট দেখিতাম তাহা আমি এখন স্পষ্ট দেখিতে পাইতেছি। দেশবন্ধুর স্বনির্বন্ধ অনুরোধ সবিশেষ স্মরণ করিয়া মহাত্মাজি বঙ্গভ্রমণকালে 29 মে 1925, আমি যেটা আবার বলছি, 29 মে 1925 তারিখে শ্রী শ্রী ঠাকুর সন্দর্শনে পাবনা সৎসঙ্গ আশ্রমে আসিয়াছিলেন। তখন দেশবন্ধুর পুত্র শ্রীযুক্ত চিররঞ্জন সস্ত্রীক আশ্রমে ছিলেন। ইহার ইতঃপূর্বে দীক্ষা গ্রহণ করিয়া সৎসঙ্গে আসিয়া শ্রী শ্রী ঠাকুরের সান্নিধ্যে বাস করিতেছিলেন। মহাত্মাজি তাহাদিগকে আশ্রমে দেখিয়া খুবই আনন্দিত হইলেন এবং বিদায়কালে পুনঃ পুনঃ বলিয়া গেলেন তাহারা যেন নিয়তরূপে শ্রী শ্রী ঠাকুরের কাছেই বাস করেন। সেদিন তখন প্রাতঃকাল, অর্থাৎ এইবার মহাত্মা গান্ধী উনি যেদিনকে পাবনা সৎসঙ্গ আশ্রম ভ্রমণে এসেছিলেন সেই দিনের যে ছবি সেটা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। সেদিন তখন প্রাতঃকাল মহাত্মাজি আশ্রমে পৌঁছিবা মাত্র তাহাকে মাল্যভূষিত করিয়া অভিনন্দিত করা হইল। অতঃপর তিনি শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী জননী দেবী ও সৎসঙ্গের কর্মীগণের সঙ্গে আশ্রমের সর্বত্র ঘুরিয়া ঘুরিয়া কুটির শিল্পাগার, বিজ্ঞান কেন্দ্র, তপবন, বিদ্যালয়, কারখানা, তড়িৎ ভবন, ভৈষজ্যালয়, কলা ভবন প্রভৃতি প্রতিষ্ঠানগুলি পরিদর্শন করেন। চরকা ঘরে আশ্রমবাসী নারীগণের সহিত শ্রী শ্রী ঠাকুরের পত্নী, কন্যা এবং পরিবারস্থ অন্যান্য মেয়েদের সুতা কাটিতে দেখিয়া তিনি আনন্দে অধীর হন। আশ্রমের কর্মপ্রতিষ্ঠানগুলি দেখিয়াও তিনি বিশেষ আনন্দের সঙ্গে উচ্চ প্রশংসা সূচক মন্তব্য প্রকাশ করেন। শ্রী শ্রী ঠাকুরের জননী দেবীকে মহাত্মাজি মা বলিয়া সম্বোধন করিতেন, অর্থাৎ মাতা মনমোহিনী দেবীকে মহাত্মাজি মা বলে সম্বোধন করেছিলেন। তৎকালে জননী দেবীর আদর আপ্যায়নের এবং বুদ্ধিমত্তার পরিচয়ে মহাত্মাজি এত মুগ্ধ হইয়াছিলেন যে অতঃপর ভারতের যেখানেই তিনি যখন গিয়াছেন নেতৃবর্গের সহিত শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের প্রবর্তিত সৎসঙ্গ আন্দোলন সম্পর্কে আলোচনা করিতে গিয়া সর্বত্রই জননী দেবীর ভূয়সী প্রশংসা করিয়া বলিয়াছিলেন, I have never seen such a masterful woman of such wonderful personality in my life. এমন বিস্ময়কর ব্যক্তিত্ব সম্পন্না মহীয়সী নারী জীবনে আমি কখনো দেখি নাই। কত বড় একটি কথা মাতা মনোমোহিনী সম্বন্ধে মহাত্মা গান্ধী সে সময় বলে গেছিলেন। অতঃপর শ্রী শ্রী ঠাকুরের সঙ্গে মহাত্মাজির দ্বিতীয়বার সাক্ষাৎ হয় কলকাতায়। সেকেন্ড টাইম আরেকবার মহাত্মাজির সঙ্গে আমাদের ঠাকুর অনুকূলচন্দ্রের দেখা হয়েছিল কলকাতায় 22 নম্বর ঘোষ লেনের সৎসঙ্গ বাড়িতে। শ্রী শ্রী ঠাকুর তখন অসুস্থ ছিলেন। শ্রী শ্রী ঠাকুরের অসুস্থতার সংবাদ পাইয়া মহাত্মাজি তাহাকে দেখিতে আসিয়াছিলেন। মহাত্মাজি শয্যায় উপবেশন করিলে শ্রী শ্রী ঠাকুর সরল শিশুর মতো তাহার কোলে মাথা রাখিয়া শুইয়া পড়িলেন। মহাত্মাজি হাসিতে লাগিলেন। উভয়ের মধ্যে কথাবার্তা চলিতে লাগিল। কথা প্রসঙ্গে মহাত্মাজি একবার হাসিতে হাসিতে বলিলেন, এই প্রসঙ্গটা খুব একটা ইম্পর্টেন্ট প্রসঙ্গ। আপনার আশ্রম হইতে ফিরিয়া আসার পর একদল লোক আসি আপনার খুব নিন্দা করল, আবার একদল লোক খুব প্রশংসা করল, অথচ উভয় দলেই দেশের বিশিষ্ট ব্যক্তিগণ রহিয়াছেন। মহাত্মাজির কথা শুনিয়া শ্রী শ্রী ঠাকুর বলিলেন, প্রশংসার কথা তো জানি না, তবে নিন্দা যদি কিছু শুনে থাকেন তবে ভরসা হয় পরম পিতার কাজ তাহলে একটু আধটু শুরু হয়েছে।
আমি এই প্রসঙ্গটা আবার পড়ছি। অর্থাৎ সাধারণত আমরা কি করি, আমাদের নিজেদের প্রশংসা শুনলে মনে করি যে আমি জীবনে একটা কিছু করতে চলেছি, কিন্তু ঠাকুরের ঠিক তার উল্টো ভাবধারা ছিল। ঠাকুর বলছেন, প্রশংসার কথা তো জানি না, তবে নিন্দা যদি কিছু শুনে থাকেন তবে ভরসা হয় পরম পিতার কাজ, তাহলে একটু আধটু শুরু হয়েছে। শ্রী ঠাকুরের উত্তর শুনিয়া মহাত্মাজি হাসিতে লাগিলেন। শ্রী ঠাকুরের ভাবধারা প্রচার কার্যে বহুকাল পূর্বে একবার আমি বম্বে গিয়েছিলাম, অর্থাৎ যিনি লিখছেন আমাদের ব্রজগোপাল দত্ত রায়। তখন আমেদাবাদ হইতে সবরমতী আশ্রমে মহাত্মাজির সঙ্গে সাক্ষাৎ করিতে যাই। আমি পাবনা সৎসঙ্গ প্রতিষ্ঠান হইতে গিয়াছি সংবাদ পাইয়াই মহাত্মাজি তৎক্ষণাৎ আমাকে ডাকিয়া পাঠাইলেন এবং উল্লসিত কণ্ঠে আমার নিকট শ্রী ঠাকুর এবং জননী দেবীর কথা পুনঃ পুনঃ জিজ্ঞাসা করিলেন। প্রায় 1 ঘণ্টা কাল তাহার সহিত শ্রী ঠাকুরের নানান কথা, তাহার আদর্শ এবং কর্মপ্রতিষ্ঠান সম্বন্ধে আলাপ হইয়াছিল। অর্থাৎ এর থেকেই আমরা প্রকৃষ্টভাবে জানতে পারি যে কিভাবে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস এবং মহাত্মা গান্ধী সৎসঙ্গ তথা শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সঙ্গে যুক্ত হয়েছিলেন।